আসসালামু আলাইকুম লিসেনার্স। ভূতগ্রাম চ্যানেল থেকে আমি বন্ধন বলছিলাম। আশা করি সবাই ভালো আছেন। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঘটনাতে চলে যাব। আজকে যে ঘটনাগুলো আপনাদের মাঝে প্রকাশ করব, প্রত্যেকটা ঘটনা অত্যন্ত ভয়ানক। আর প্রথম যে ঘটনাটি আপনাদের মাঝে শেয়ার করব, এটি কালো জাদু কেন্দ্রিক ঘটনা। তো ঘটনাটি ঘটছে ইমন নামের একটি ছেলের সঙ্গে। ইমনের বাসা পাবনা জেলার সুজানগর এবং আতাইকুলা থানার মাঝামাঝি চতুরহাটি গ্রামে। তো ইমন বর্তমানে এসএসসি পরীক্ষা দিচ্ছে। আর ঘটনাটি ঘটছে আজ থেকে প্রায় 3 মাস আগে। তো ইমনের দুইটা বোন, একটা বোনের বিয়ে হয়েছে পাবনাতে আর একটা বোনের বিয়ে হয়েছে ঢাকাতে। তো ঢাকাতে যে বোনের বিয়ে হয়েছে সেই বোন এবং দুলাভাই ইমনের বাবা মাকে বলে যে একটি মেয়ে দেখছে, মেয়েটা খুবই পরিশ্রমী এবং চেহারা অনেক সুন্দর, আপনারা চাইলে ইমনের জন্য বিয়ের কথা বলতে পারেন। তো ইমনের বাবা মা ঠিক সেই কথা মোতাবেক ইমনের সঙ্গে ঢাকাতে যায়। ঢাকাতে যাওয়ার পর মেয়েটাকে দেখে, মেয়েটার নাম চৈতি। তো চেহারাও মাশাআল্লাহ ভালো। চৈতির দেশের বাড়ি নেত্রকোনাতে। চৈতি এবং চৈতির বোন থাকে ঢাকাতে, গার্মেন্টসে জব করে। তো দেখে বিয়ের কথাবার্তাও ঠিক হয়, কুরবানিদের পরে বিয়ে দেবে। তো এর মধ্যে ইমনের বোন এবং দুলাভাই বলে যে যেহেতু বিয়ে কুরবানিদের পরেই হবে, তো এখন বিয়েটা পড়ায় রাখেন, তাহলে দুইজনের মধ্যে বনিবনাটাও ভালো হবে। ঠিক সেই কথা মোতাবেক ইমনের সঙ্গে চৈতির বিয়ে হয়ে যায়। তো ঠিক এইভাবেই ওদের সময় খুব ভালোই কাটছিল, দাম্পত্য জীবন ভালোই যাচ্ছিল, সমস্যা নেই। হঠাৎ করে ইমনের ফোনে একটা SMS আসে যে চৈতির সঙ্গে নাকি একটা ছেলের খুব ভালো সম্পর্ক ছিল, এবং এমন কিছু নাই যে এটা চৈতির সঙ্গে সেই ছেলেটার হয় নাই। ছেলেটার নাম ছিল রাজু। তো যখন চৈতিকে ইমন জিজ্ঞাসা করে যে আসলে ঘটনাগুলো কি সত্য নাকি, তখন চৈতি অস্বীকার করে যে না, ও আমাকে বিরক্ত করতো, আসলে ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই, ও তোমার সাথে আমার সম্পর্কটা নষ্ট করার জন্য এই সব আজে বাজে কথা বলতেছে। তো ভালো কথা। তো এর মধ্যে কয়েকদিন যাওয়ার পরে আবার সেই ছেলেটা ইমনকে SMS করে যে ভাই তুমি তো বিশ্বাস করতেছো না, দেখো ওর সাথে আমার কি কি কথা হয়েছে। তখন কিছু স্ক্রিনশট দিয়ে ইমনকে পাঠায়। তো ইমন সেই মোতাবেক চৈতির সঙ্গে রাগারাগি করে যে না, তুমি তো আসলে আমার কাছে মিথ্যে কথা বলছো, এই ছেলের সঙ্গে তোমার এই যে এরকম এই ধরনের কথা হয়েছে, তুমি আমাকে কেন মিথ্যা কথা বলতেছো। তখন চৈতি বলে যে তুমি তো আমার কথা বিশ্বাস করবে না, তোমাকে আমি বিশ্বাস করাচ্ছি। তো ইমনকে নিয়ে রাজুর কাছে যায়। রাজুর কাছে গিয়ে সরাসরি রাজুকে থাপ্পড় মারে। যখন থাপ্পড় মারে, পাল্টা রাজুও চৈতিকে থাপ্পড় মারে। যখন থাপ্পড় মারে রাজু চৈতিকে, তখন ইমন আবার ঠিক থাকতে না পারে, ইমন আবার ওই রাজুকে খুব মারধর করে। তো মারধর করার পরে যখন ওখানে লোকজন জড়ো হয়ে যায়, তখন চৈতি বলে যে এই ছেলেটা আমাকে আগে বিরক্ত করতো, এখন আবার আমার বিয়ে হয়ে গেছে, এখনও আমাকে সে বিরক্ত করতেছে বা আমার নিয়ে আজে বাজে কথা ছড়াচ্ছে আমার হাজবেন্ডের কাছে। তখন লোকজনও দেখা যায় যে ভালো গণপিটানি শুরু করে রাজুকে। তো এক পর্যায়ে রাজু যখন অসুস্থ হয়ে পড়ে, তখন রাজু ইমনকে বলে যে যা, তোকে আমি দেখে নিব। তো ইমন ঢাকা থেকে কিছুদিন পরে বাড়িতে চলে আসে ওর বাবা মার সঙ্গে। চলে আসার পরে ঠিক কয়েকদিন যাওয়ার পরেই খেয়াল করে ইমন যে রাত্রে যখন ঘুমাইতে যায়, ঘুমাইতে গেলে মানে ঘুম যখন চোখে ফুল চলে আসতেছে, এরকম একটা সময় ও খেয়াল করে যে ওর রুমে বোধহয় কে জানি হাঁটাহাঁটি করতেছে। তো হাঁটাহাঁটি করে, তখনই আবার ও ঘুম যখন মানে ভেঙে যায়, ও চার সাইডে দেখার চেষ্টা করে এবং ফোনের আলো দিয়ে দেখে যে না, রুমে তো কেউ নাই। তো এইভাবে কয়েকদিন চলতে থাকে। তখনও কিন্তু ইমনের শরীরের উপর কোনো রকমের কোনো সমস্যা অনুভব করে নাই বা সেরকম কোনো সমস্যাও হয় নাই। তো 3-4 দিন এইভাবে যাওয়ার পরে হঠাৎ একদিন রাত্রে যখন ইমন ঘুমানোর চেষ্টা করতেছে বা ঘুম অলরেডি চলে আসছে, হঠাৎ করেই ইমন ফিল করে যে ওর বুকের উপর বোধহয় পাথর চাপার মতো চাপা দিয়ে ওর গলাটা চেপে ধরে আছে। তো ইমন অনেক ছোটার চেষ্টা করতেছে কিন্তু ছুটতে পারতেছে না। তো অনেক চেষ্টা করার পরে যখন ইমন ছুটে যায়, তখন ও ফিল করে যে মানে রুমে তো লাইট বন্ধ ছিল, ও
টিনের ঘর ওদের, তো বাইরে থেকে যে জ্যোৎস্নার আলোটা হালকা রুমের মধ্যে তো ঢুকে, বা কিছুটা হলেও রুমের মানে যখন একদম অন্ধকারে কিছুটা হলেও কিন্তু বোঝা যায় যে রুমে কিছু আছে কিনা বা কোনো মানুষ আসলো কিনা। তো ও খেয়াল করে যে ওর রুম থেকে হচ্ছে মানে কালো, অন্ধকারে তো এরকম বুঝতে পারে না, কালো ধরনের একটা মানুষের মতো হচ্ছে দরজা দিয়ে বের হয়ে গেল। তো ইমন তখন সঙ্গে সঙ্গে ফোনের লাইট জ্বালাইছে, লাইট জ্বালায় দেখে যে না, দরজা তো ঠিকভাবে আটকানোই আছে, ভিতর থেকে আটকানো, তাহলে কে বের হলো? আর আমার শরীরের উপরেই বা কে উঠছিল, আমার গলাটা চেপে ধরেছিল ওকে। তো যাই হোক, সেদিন যায়। পরের দিন দিনের বেলাতে ও যখন আয়নার সামনে গোসল করে আয়নার সামনে যে চুল আঁচড়াতে গেছে, তখন খেয়াল করলো যে ওর গলার উপরে মানুষের হাতের মতো হচ্ছে ছাপ বসে আছে গলার উপরে। আর গলাটাও প্রচণ্ড পরিমাণে ব্যথা, সারাদিন তো মানে সারা শরীরেই ব্যথা ছিল, সারাদিন ও চলাফেরা করতে গেলে ওর সমস্যা হয়েছে। তো এইভাবে প্রত্যেকটা রাত্রেই ইমন খেয়াল করে যে যখনই ও ঘুম ঘুম চোখে চলে আসে, ও ফিল করে যে রুমের মধ্যে কে জানি হাঁটাহাঁটি করতেছে। আর যখন ঘুমায়া যাওয়ার পরে এই বুবায় মানুষকে ধরলে যেরকম হয়, ঠিক সেইভাবে ওর বুকের উপরে কে যেন উঠে বসে থেকে ওর গলাটা চেপে ধরে রাখে। তো এইভাবে যখন কয়েকটা দিন চলে যাওয়ার পরে ওর শরীরটা খুবই দুর্বল হয়ে পড়ে। ওর বাবা মাকে জিজ্ঞাসা করে যে তোর কি হয়েছে, তখন ওর বাবা মাকে বলে যে বাবা, এই দেখো তো আমার সমস্যাটা হচ্ছে এরকম, আমি ফিল করতেছি যে আমার রুমে কে জানি চলাফেরা করতেছে। আবার আমার মনে হয় যে ঘুমায়া গেলে পরে মনে হয় আমার প্রতিদিন রাত্রে বোধহয় আমার বোবায় ধরতেছে, আমার মানে আমি নড়াচড়া করতে পারি না, চিৎকার দেওয়ার চেষ্টা করলে পারি না, মনে হয় যে কে জানে আমার বুকের উপরে বসে আমাকে গলাটা চেপে ধরে আছে। তখন ইমন এবং ইমনের মা এই কথাগুলো শোনার পরে ওনারা একটা ভালো কবিরাজের কাছে যায়, ওনাদের এলাকারই, অর্থাৎ ওই চৈত্রহাটি গ্রামেরই একটা ভালো একটা কবিরাজের কাছে যায়। কবিরাজ বলে যে হয়তোবা কোনো হইতে পারে যে দুষ্টু জিন টিনের আসর টাসর পড়ছে, এরকম কোনো কিছু হয়েছে, আপনারা কি একটু ওই ও ঘুমানোর আগে একটু দোয়া টোয়া পরে ওর ফু দিয়ে। তো এই কথা যখন বলে কবিরাজ, তখন তারা বাড়িতে চলে আসে। বাড়িতে চলে আসার পর প্রতিদিন রাত্রে যখন ইমন ঘুমাতে যেত, তখন ইমনের মা করতো কি আয়াতুল কুরসি এবং কিছু সূরা পড়ে ইমনের গায়ে ফু দিত। তো এতে দেখা গেল যে ইমনের আগের যে সমস্যাগুলো হতো সেই সমস্যাগুলো এখন বর্তমানে আর হচ্ছে না। কিন্তু ঘটনা কিন্তু এখানেই শেষ না, এখান থেকে আবার শুরু হয়েছে আর একটা সমস্যা। সেটা হচ্ছে ইমনের একটা বদ অভ্যাস ছিল, সেটা হচ্ছে সে রাত্রে গুলটি অর্থাৎ বাটুল দিয়ে, আমাদের এলাকাতে বলা হয় বাটুল, এই বাটুল দিয়ে পাখি শিকার করতো। তো রাত্রে ওর মাথায় হচ্ছে একটা হেলমেটের মতো একটা লাইট ব্যবহার করতো আর বাটুল দিয়ে এইভাবে পাখি মারতো রাত্রে। তো একদিন একটা বাগানে, নির্জন একটা বাগানে গেছে পাখি শিকার করতে। তো পাখি যখন মারতেছে খেয়াল করলো যে গাছে বড় একটা বগ, অর্থাৎ আমাদের এলাকাতে সেই পাখি বগকে বলা হয় হচ্ছে শামকল, আবার অনেক এলাকায় শামুক, মানে বগের মতোই, যেটা ওই যে মাঠে ঘুরে এবং শামুক খায়, তো এই জাতীয় পাখি। তো বড় একটা পাখি দেখার পরে ও বাটুল দিয়ে বারবার গুলি করতেছে। তো বাটুল দিয়ে বারবার গুলি করার শর্তেও দেখা যাচ্ছে যে পাখির পাশ দিয়েই গুলিটা যাচ্ছে, কিন্তু পাখিটার গায়ে লাগতেছে না। আর পাখিটা দেখা যাচ্ছে যে একাধার সে ইমনের দিকেই তাকায় আছে, মানে নড়াচড়াও করতেছে না, উঠতেওছে না, ইমনের দিকেই তাকায় আছে। তো ইমন যখন 4-5টা গুলি করতে গেছে, গুলি করতে যাওয়ার পরে লাস্টে যখন ইমন আরেকটা গুলি লোড করছে মারবে পাখিকে, অর্থাৎ বাটুল দিয়ে পাখিকে শট দিবে, ঠিক সেই অবস্থায় দেখলো যে পাখিটা ওই ডাল থেকে আরও নিচের আরেকটা ডালে এসে বসলো। যখন আরেকটা ডালে এসে বসলো তখন ইমন তো চিন্তা করলো যে এতক্ষণ লাগে নাই, ঠিক আছে এইবার ঠিকই লাগবে, যেহেতু একদম কাছে চলে আসছে। তো ইমন যখন ওই পাখিকে যখন শট দিতে গেছে বাটুল দিয়ে, শট দিতে যাওয়ার সঙ্গে সঙ্গে পাখিটা কি করে, লাফ দিয়ে ইমনের হচ্ছে গায়ের উপরে চলে আসে। ইমনের গায়ের উপরে চলে আসে, ইমন মনে হয় যে পিছনে পড়ে যেতে থাকে, পড়ে যেতে যায় গাছের সাথে ঠেকে যায়, খেয়াল করলো যে ওর সেই পাখিটাও নাই এবং আশেপাশে কিছুই, মানে পাখি তো দূরের কথা, আশেপাশে কোনো কিছুই নাই। কিন্তু এরকম কিভাবে হলো, মানে ও ওই জিনিসটা বুঝতে পারতেছিল না যে এরকম হলো কিভাবে। তো নির্জন বাগানের মধ্যে একা একা পাখি মারতেছিল, ওর মনের মধ্যে একটু ভয় চলে আসে। তখন খেয়াল হয় যে কিছুদিন আগেও তো আমার রাত্রে ঘুমাইতে গেলে এরকম একটা সমস্যা হইতো,
এখন আবার হঠাৎ করে এটা দেখলাম, এখানে থাকা আমার জন্য মানে শোভনীয় না, আমি আসলে এখানে থাকবো না, বাসায় চলে যাব, এই উদ্দেশ্যে ও বাসার দিকে রওনা হয়। তো বাসায় যখন যাইতে গেছে ও খেয়াল করলো যে পিছন থেকে মনে হয় কে যেন একটু হাইটে আসতেছে। তো ওর মানে যে বাগানে গেছিল সেখান থেকে ওর বাসায় যেতে মাঠ পার হইতে হয়, বিশাল বড় একটা মাঠ পার হইতে হয়, মাঠের মধ্যে অনেকগুলো পুকুরও আছে। তো ও যখনই দ্রুত পায়ে আগানোর চেষ্টা করছে, ও খেয়াল করলো যে পিছন থেকে যে মানে পায়ের শব্দটা আসতেছিল ওইটা আরও দ্রুত মনে হচ্ছে যে ওর সঙ্গে তাল মিলায় আসতেছে। ও পিছনে বারবার যখন লাইট মারতে গেছে তো দেখে যে না, পিছনে তো কিছুই নাই, একদম ফকফকা সাদা। তো পিছন থেকে তাকানোর পরে সামনে যেই তাকাইতে গেছে, এখন দেখে যে একটা মুরব্বি আকারের মানে পাঞ্জাবি পরে একটা মুরব্বি মানুষ একটা পুকুরের পাশে হচ্ছে বসে আছে। তো ও ভাবছে যে পুকুরে বোধহয় মাছ টাছ পাহারা দিচ্ছে, না হলে এত রাত্রে এখানে বসে থাকবে পাঞ্জাবি পরা। তারপরও লোকটা তো পরিচিত না, পরিচিত হলে তো চিনতে পারতো, যেহেতু একই এলাকাতে ওর বাসা আর এলাকার মোটামুটি সবাইকে ও কম বেশি চিনে জানে। তো ও তখন মুরব্বির পাশে গিয়ে মুরব্বিকে জিজ্ঞাসা করতেছে যে চাচা আপনার বাড়ি কোথায়, আর এখানে আপনি কি করছেন, পুকুরে কি মাছ পাহারা দিচ্ছেন? তখন চাচা কোনো কথা বলে না। তো 2-3 বার এরকম জিজ্ঞাসা করে যে চাচা বাড়ি কই, কথা বলেন না কেন? তো 2-3 বার জিজ্ঞাসা করার পরে চাচার গায়ে যেই ও হাত দিতে গেছে, হাত দিয়ে ডাক দিতে গেছে, তখন চাচা যখনই ওর দিকে তাকাইছে তখন ও সঙ্গে সঙ্গে হচ্ছে পিছনের দিকে পড়ে গেছে। মানে ও বুঝতেই পারে নাই যে এটা কি হয়ে গেল ওর সঙ্গে। ও দেখে যে যে চাচার মতো যে বসেছিল অবয়বটা, ও মুখটা যখন ঘুরাইছে দেখে যে শুধুমাত্র ওই পাঞ্জাবি আছে, পাঞ্জাবির ভিতরে মানুষ দেখা যাচ্ছে না, মানে মানুষ বলতে কিছু নাই, শুধুমাত্র পাঞ্জাবির একটা আকার দেখা যাচ্ছে। ও তো ওরে মা বাবারে বলে সে অনেক জোরে দৌড়ানো শুরু করে বাড়ির দিকে। তো বাড়ির দিকে দৌড়াতে দৌড়াতে একটা পুকুরের আর একটা পুকুরের পাশে যায়, ও হচ্ছে পা পিছলায় পড়ে যায়। যখনই পড়ে যায় তখন ও খেয়াল করে যে ওর বোধহয় কেউ একজন ওকে ধরে পানির মধ্যে চোবানোর চেষ্টা করতেছে। চুবানো মানে অনেক জোরে জোরে পানির মধ্যে চুবানোর চেষ্টা করতেছে, কিন্তু ও গায়ে যতটুকু শক্তি ছিল ও শক্তি দিয়ে হচ্ছে ওখান থেকে উঠে আসার চেষ্টা করতেছে, উঠতে পারতেছে না, ও বারবার চুবাচ্ছে। চুবাইতে চুবাইতে এক পর্যায়ে ও যখন অনেক বেশি দুর্বল হয়ে যায় তখন মানে ও বুঝতে পারতেছে যে ওর আজকে বাঁচনের মানে কোনো অবস্থা নাই, ও বাঁচবে না এখান থেকে। হঠাৎ করেই পিছন থেকে ওর বাবা হচ্ছে টর্চ মারে ডাক দেয়, এই ইমন না কেড়ে পুকুরে, পুকুরে তুই কী করিস? তখন দেখা যায় যে ওই একটা ওর পাশে যে ছিল ওইটা ভ্যানিশ হয়ে যায়। তখন ও বলে যে বাবা আমাকে আমার সমস্যা হয়েছে। তখন ওর বাবা দৌড় পারে এসে ওকে ধরে, ধরার পরে বলে কি রে তুই এখানে কিসের জন্য? তুই পাখি মারতে গেছিস, কিন্তু তোর কয়েকদিন আগেই যে সমস্যাগুলো হয়েছে তুই এখন আবার রাত্রে পাখি মারতে বের হয়েছিস কিসের জন্য? তোর মা মানা করছে না তুই আর বাইরেটারে বের হবি না রাত্রে? তো বলে বাবা এরকম পাখি মারতে গেছিলাম। তো বাবার কাছে সব ঘটনা খুলে বলে যে এরকম একটা বড় একটা পাখি দেখলাম, পাখিটা মারতে গেছি, কিন্তু পাখিটা মনে হলো যে আমার গায়ের উপর এসে পড়লো, কিন্তু পরবর্তীতে আমি দেখি যে পাখিটা কি আর কিচ্ছু নাই। পরে এখানে পুকুরে পাড়ে আসছি, একটা মুরব্বী মানুষকে দেখলাম, কিন্তু মুরব্বী যখন আমি ডাক দিতে গেছি কথা বলে না, গায়ে হাত দেওয়ার পরে উনি আমার দিকে ঘুরে তাকাইছে, এখন দেখি যে ভিতরে কিছুই নেই, শুধুমাত্র পাঞ্জাবি পরা। তখন ওর বাবা বুঝতে পারে যে না, আমার ছেলের উপরে বড় ধরনের কোনো কিছুর আসর পড়ছে, হয়তো বা দুষ্টু জিন টিন আমার ছেলের উপর পিছনে লাগছে। তো ওনার তখন রাত্রে যাওয়ার পরে বাসায় নিয়ে যায় ওর বাবা, বাসায় নিয়ে যাওয়ার পরে ওকে গোসল করানোর পর মা দোয়া টোয়া পরে ফুটো দেয়। সেদিন রাত যাই হোক এইভাবেই কাটে। পরের দিন ওকে নিয়ে হচ্ছে ভালো একটা কবিরাজের কাছে যায়, যাওয়ার পরে কবিরাজ বলে যে তোমার ছেলে তো অনেক বড় বাচ্চা বেঁচে গেছে, তোমার ছেলের উপরে কোনো দুষ্টু জিন আসর করে নাই, ওকে কালো জাদু করা হয়েছে। তো বলে কালো জাদু করবে, আমার ছেলের তো তেমন কোনো শত্রু নাই, তাহলে কালো জাদু কে করলো? তে উনি কবিরাজ তখন বলে যে কালো জাদু কে করছে সেটা বলতে পারবো না, তবে ওর উপরে অনেক বড় ধরনের কালো জাদু করা হয়েছে, একটা জিন চালান করে দিছে, যে ওকে মানে একদম মেরে ফেলানোর চেষ্টা করতেছিল সবসময়। পরে প্রাথমিক অবস্থায় ওকে ভয় দেখাইছে, কিন্তু এখন ওকে একদম মারার চিন্তা ভাবনাতে আছে, বা মেরে ফেলবে সুযোগ পাইলে এরকম একটা ইয়েতে আছে। তো কে কাজটা করছে তখনও সে কবিরাজ কিছু বলতে পারে না, তবে বলে যে আমি কিছু হচ্ছে পানি পড়া দিচ্ছি, এই পানি পড়া হচ্ছে ওকে খাওয়াবেন, আর এই দোয়া পড়ে আপনি হচ্ছে প্রতি রাত্রে ওকে ফু দিবেন, এবং বাসা থেকে একা একা কখনো রাত্রে ছাড়বেন না। তো
তো যাই হোক, এই ভাবেই চলতেছিল কিছুদিন যাবৎ, এরকমভাবেই গেছে, কোনো সমস্যা হয় নাই। এর মধ্যে তো ওর চৈতির সঙ্গে কথাবার্তা হচ্ছে, কিন্তু খেয়াল করে যে চৈতি আগে যেভাবে ওর সঙ্গে কথা বলতো ইমনের সঙ্গে, এখন ঠিক আর সেইভাবে কথা বলতেছে না। মানে কেন জানি মনে হয় যে ওর ফোনটা সবসময় ব্যস্ত থাকে, ফোন দিলে কেটে দেয়, আবার অন্য কারোর সঙ্গে কথা বলে। এই জিনিসটা ও হচ্ছে ধরতে পারতেছিল না যে এরকম করতেছে কিসের জন্য, যেহেতু ওর ইমন আর চৈতির বিয়ে হয়ে গেছে, এখন তো অন্য কারোর সাথে কথা বলার কিছু নাই, আর ওর ফোনও বারবার কেটে দিচ্ছে, ওর সাথে যোগাযোগ করতেছে না। এই জিনিসটা ওর কাছে অস্বাভাবিক মনে হয়। তো ও আবার ঢাকাতে যায়। ঢাকাতে যাওয়ার পরে এর মধ্যে ওর বোন আর ওর দুলাভাই ওকে বলে যে আমরা তো ভাবছিলাম যে চৈতি মেয়েটা ভালো, কিন্তু এখন দেখতেছি যে না, ওর মধ্যে অনেক বড় সমস্যা আছে। তো কী সমস্যা বলতেছে যে ও একটা ছেলের সঙ্গে বোধহয় ওর সম্পর্ক আছে, বা ও একটা ছেলের সঙ্গে কথা বলে। তো আগে যদি কথা বলে থাকতো বা বলতো সেটা আলাদা হিসাব, এখন বিয়ে হয়ে গেছে, এখন এইভাবে কথা টথা যদি বলে বা চলাফেরা করে তাহলে তো জিনিসটা ভালো দেখায় না। আসলে বিষয়টা কি তুই একটু ভালো করে জানার চেষ্টা করতো। তখন ইমন চৈতির উপরে প্রেশার ক্রিয়েট করে। যখন ইমন চৈতির উপর প্রেশার ক্রিয়েট করে, চৈতি তখন ইমনের বোন আর দুলাভাইয়ের সঙ্গে অনেক বড় ধরনের ঝগড়া বাঁধায় নেয়। এত বড় ধরনের ঝগড়া বাঁধায় নেয় যে ইমনের সঙ্গে চৈতির সম্পর্কই রাখবে না। চৈতি বলে যে ওর সাথে আমার কোনো বিয়েও হয় নাই, ওর সাথে আমার কিছুই হয় নাই, ওর সঙ্গে আমি থাকতে পারবো না, যা হওয়ার মুখে বিয়ে হয়েছে ওটা আমি মানি না, আর ওর সঙ্গে আমি বিয়ে করতে পারবো না। এখন আপনার ভাইকে আছে, যেভাবে পারেন আপনি বাসাতে নিয়ে যান, আর আমি ওর সাথে কোনো যোগাযোগ রাখবো না, আর আপনারাও আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখার চেষ্টা করবেন না। তো এই জিনিসটা ইমন আবার মেনে নিতে পারে না। তো মেনে নিতে যখন পারে না, তখন ইমন ওই যে রাজু ছেলেটার কাছে আবার ফোন দেয়, যে ছেলেটার সঙ্গে চৈতির সম্পর্ক ছিল, বা চৈতি অস্বীকার করছে, কিন্তু মানে ছেলেটা দাবি করছিল যে ছেলেটার সঙ্গে চৈতির সম্পর্ক আছে। তখন রাজুকে যখন ফোন দেয়, রাজু তখন বলে, কিরে আজকে কোন বিপদে পড়ে গেছিস যে তুই আমারে ফোন দিছিস? তখন বলে যে আসলে ভাই, তোমার সঙ্গে আমি যে ব্যবহারটা করছি এটা আসলে উচিত হয় নাই আমার, কিন্তু তুমিও যে ব্যবহারগুলো আমার সঙ্গে করছিলে এর পরিপ্রেক্ষিতে আমার এই ব্যবহার ছাড়া আমার কোনো উপায় ছিল না। তো বলে যে তুই যে ব্যবহারটা আমার সঙ্গে করছিস, মানে ইমন বলে, সরি ইমন না, অর্থাৎ রাজু বলে ইমনকে যে তুই যে ব্যবহারটা আমার সঙ্গে করছিস, তুই মনে রাখিস যে তুই মৃত্যুর আগ পর্যন্ত এটা ভুলতে পারবো না আমিও, আর তোকেও আমি ভুলতে দেবো না যে তুই আমার সঙ্গে কী ব্যবহার করছিস, এর শোধ কিন্তু আমি নিব। তো তখন ইমনের মনের মধ্যে একটু সন্দেহ জাগে যে আমি যবে থেকে রাজুকে মারছি তবে থেকেই আমার মধ্যে এই সমস্যাটা হচ্ছিল, আর এখন বড় আকার ধারণ করছে। আর কবিরাজ বলছে যে আমাকে কালো জাদু করা হয়েছে। আসলে কি ঘটনা কি সেরকম কোনো কিছু, বা ওই কোনো কিছু করছে কিনা? এদিকে চৈতির সঙ্গে ওই ইমন বারবার যোগাযোগ করার চেষ্টা করতেছে, চৈতি ইমনের সঙ্গে কথা বলবে না। কিন্তু ইমনের কষ্ট এক জায়গাতেই, যে চৈতির আমার সঙ্গে বিয়ে হয়েছে, আর আমি তো চৈতির সঙ্গে কোনো খারাপ ব্যবহার করি নাই, এর মধ্যে আমার বোন দুলাভাইয়ের কথায় আমার সঙ্গে এরকম করতেছে কেন? তো যাই হোক, ইমন তখন ওখানে আর কিছু করতে পারে না, ইমন আবার বাসায় চলে আসে। এর মধ্যে এই জিনিসটা তো মানে আগের যে সমস্যাগুলো ইমনের হচ্ছিল, তো সেই সমস্যাগুলো ওর বাবা মাও ওই জিনিসটা ভুলে গেছে। ইমনের এই চৈতি মেয়ের সঙ্গে যখন ঝামেলা হয়েছে তখন ওই জিনিসটা আর মাথায় নাই। তো এইভাবে ইমনও আর আগের মতো চৈতির সঙ্গেও কথা বলতেছে না, আর ইমন ওই ঠিক রাত্রে যেভাবে মানুষ চলাফেরা করে সেইভাবে চলাফেরা করতেছে। হঠাৎ ইমন একটা দোকানে যায়, বাড়ির পাশেই, বাড়ি থেকে একটু দূরেই, প্রায় আধা কিলোমিটার দূরে, ওই দোকানে চা খেতে যায়। তো চা খেতে যাওয়ার পরে ওখান থেকে যখন বাড়ি ফিরতেছে, রাত্রে হয়ে গেছে অনেক, ওখানে দোকানে চা খাইছে, কিরাম টিরাম খেলছে, খেলার পরে রাত্রে বাড়ি ফিরতে ফিরতে প্রায় 10:30 হয়ে গেছে। তো 10:30 হয়ে গেছে, ভালো কথা। বাড়ি যখন ফিরতেছে তখন ওর পাশে কোনো লোকও ছিল না, আর ও যেখান থেকে বাড়িতে যাচ্ছিল আশেপাশে কোনো তেমন একটা বাড়িও ছিল না, ওই ফাঁকা ফাঁকা 2-1টা বাড়ি। তো ও খেয়াল করলো যে ও মানে বাড়িতে যে যাচ্ছে ওর সামনে প্রায় 10-15 হাত আগে একদম নিরিবিলি একটা জায়গাতে একটা সাদা একটা কুকুর রাস্তার মাঝ বরাবর শুয়ে আছে। তো ও তখন করলো কি, যে কুকুরটা যেহেতু মাঝ বরাবর শুয়ে আছে, হয়তো বা ডান দিক দিয়ে হোক আর বাম দিক দিয়ে হোক ওর যাইতেই হবে। তো যখন বাম দিক দিয়ে গেছে, কুকুরটা মনে হলো যে ওর পায়ের মধ্যে জড়ায় ধরছে, কিন্তু কুকুর তো জড়ায় ধরলে কুকুর কামড় দিবে, কিন্তু কুকুরটা কামড়াচ্ছে না, মনে হচ্ছে ওর পায়ের মধ্যে জড়ায় ধরে ওকে মানে
ফেলে দেবে এরকম একটা অবস্থা। তখন ও জোরে করে কুকুরকে লাথি মেরে দেয়। যখনই কুকুরকে লাথি মেরে দেয়, ও খেয়াল করলো যে কুকুরটা ফাঁকে গিয়েই কুকুরটার আকার আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছে। বড় বলতে হচ্ছে যে কালো যে ছোট ছোট গরু আছে, ঠিক এরকম গরু বা মহিষের আকৃতি, এরকম একটা আকৃতি নিচ্ছে। ও যখনই ওরকম একটা আকৃতি দেখছে, ও তখন তো বাবারে মারে বলে চিৎকার শুরু করছে এবং বাড়ির দিকে দৌড় মারছে। দৌড় মারতে গেছে, ও সামনে যাওয়ার পরেই খেয়াল করলো যে ওর বাবা সামনে দাঁড়ায় আছে। তো বাবা দেখি সেই বাবারে যায় জড়াই ধরছে, বাবা আমি তো বিপদে পড়ে গেছি, আবার আমার মনে হয়েছে যে কোনো না কোনো সমস্যা হয়েছে। এখনও খেয়াল করলো যে ও যাকে বাবা বলে জড়ায় ধরছে সে আসলে একটা হচ্ছে অপরিচিত একটা মানুষ। কী রে বাবা, অপরিচিত একটা মানুষ দেখলে তো প্রথমে তো মনে হলো যে আমার বাবা দাঁড়ায় আছে, এখন দেখতেছি অপরিচিত মানুষ। তখন ওই লোকের যখন মুখের দিকে তাকাইতে গেছে, মুখের দিকে তাকানোর পরেই ও হচ্ছে মানে ধাক্কা খেয়ে পিছনে পড়ে গেছে। ও দেখতেছে ওই যে সেই পাখি মারতে গিয়ে যে পুকুর পাড়ে একটা মানে সাদা কাপড় পরা একটা লোককে দেখছিল, মানে গায়ে যখন টাচ করছে দেখছে যে শুধুমাত্র জামা পরা আছে, ভিতরে কোনো মানুষের অভাব নেই, একদম খালি। ঠিক ওরকম ও দেখেই মানে ওখানেই মানে সেন্সলেস হয়ে গেছে। যাই হোক, পরে ওর বাবা মা যখন ওকে খুঁজতে বেরোনোর পরে দোকান পর্যন্ত আসতে গিয়ে ওকে রাস্তায় দেখে যে রাস্তায় পড়ে থাকার পরে তখন ওকে ধরে নিয়ে পরের দিন আবার সেই মানে সেই রাত্রে আবার গোসল টোসল দিয়ে পরের দিন আবার সেই কবিরাজের কাজ নিয়ে গেছে। কবিরাজ কাজ নিয়ে যাওয়ার পরে কবিরাজ তখন বলছে যে আপনাদেরকে না বলছি যে ওকে রাত্রে একা একা বের হতে দিবেন না, আর ওর পিছনে কিন্তু হচ্ছে মানুষ কালো জাদু করছে এবং একটা দুষ্টু জিনকে ওর উপরে চালান করে দিছে, সুতরাং ওর সে ক্ষতি করবেই। আর আপনারা এই জিনিসটা আপনারা কিসের জন্য হচ্ছে মাথায় রাখছেন না, বা ওর সাথে এরকমভাবে বাইরে একা একা যাইতে দিচ্ছেন, বা ওর সঙ্গে আপনারা কেউ থাকছেন না। তখন কবিরাজ বলে যে আমি তো জিনিসটা আপনাদের সমাধান দিতে পারবো না, আমি যেভাবে বলছিলাম আপনারা সেভাবে চলতে পারেন নাই। তো আমার জানাশোনা একটা রাজবাড়ী জেলার কোনো একটা গ্রামের কথা বলে যে ওই গ্রামে আমার জানাশোনা একটা ভালো কবিরাজ আছে, উনিও জিন দ্বারা হচ্ছে মানুষের ট্রিটমেন্ট করে, আপনারা ওনার কাছে গেলে পরে এর সমাধান হয়তো বা পাইলেও পাইতে পারেন। তখন ঠিক সেই মোতাবেক ওনার কাছে হচ্ছে ওনারা রওনা দেয়। অনেক খোঁজাখুঁজির পর ওনার খোঁজ খবর মানে ওনার জায়গাটা চিনতে পারে আর কি, খোঁজ খবর পায়। তো সেখানে যাওয়ার পরে তো তখন দেখেই বলে যে কিরে তোরা তো আমার কাছে আসতে দেরি করে ফেলছিস, তোরা আমার কাছে এত দেরিতে আসলে কিসের জন্য? আর দেরিতে আসছিস ভালো কথা, তো তোদের যেভাবে চলার কথা বলছিল, মানে ওই আগের যে কবিরাজের কাছে গেছিল সেই কবিরাজের কথা বললো যে যেভাবে চলাফেরার কথা বলছিল সেভাবে তো তোরা চলিস নাই, চললে হয়তো বা এই সমস্যাগুলো হইতো না। এখন তো তোকে আমি চাইলেও তোকে বাঁচাইতে পারবো না, কারণ ওরা এমনভাবে জিনটাকে চালান করছে, একটা মাছের পেটে একটা তাবিজ পরায় পুকুরে ছেড়ে দিছে। তো মাছটা আস্তে আস্তে ক্যান্সার হয়ে মাছটাও মারা যাবে, আর তোর উপরে হচ্ছে একটা জিন হচ্ছে ওই মাছটা যখন মারা যাবে তোরেও হচ্ছে মেরে ফেলবে। তো ওই মাছের অবস্থাও তো বর্তমানে খুবই খারাপ, অর্থাৎ মাছ কিন্তু বেশি দিন আর বোধহয় বাঁচবেও না, আর তোকেও তারা হচ্ছে বাঁচতে দিবে না। তো এইভাবেই তোকে মারবে। তো তখন ইমনের বাবা মা তো অনেক কান্না শুরু করে দেয় যে হুজুর আমার ছেলেকে বাঁচানোই লাগবে, না হলে পর তোর যে অবস্থা হয়েছে সবসময় এরকম সমস্যাগুলো হচ্ছে, তো এখন আমরা কি করব, দেখেন আমরা তো বুঝতে পারি নাই যে আসলে এরকম কোনো সমস্যা হয়েছে। তখন ওই কবিরাজটা বলে যে আমাকে একদিন সময় দেওয়া লাগবে, আর তোরা হচ্ছে আমাদের বাসাতেই থাকবি, আমি আজকে না তোদের আগামীকালকে জানাবো যে আসলে ঘটনাটা কি হয়েছে। তখন ওই কবিরাজটা সেদিন যাই হোক দোয়াটোয়া পরে পানি পড়া খাইতে দেয় এবং দোয়াটোয়া পরে ফু দেয়, সেদিন রাত্রে আর কোনো সমস্যা হয় না। পরের দিন সন্ধ্যায় ওরা হচ্ছে আবার আসরে বসে, কবিরাজ আসরে বসে, ইমনের বাবা মাও ছিল, ইমনও ছিল। তখন ওই কবিরাজ বলে যে চৈতি নামের যে মেয়েটার সঙ্গে ওর বিয়ে ঠিক হয়েছিল, এই মেয়েটার সঙ্গে রাজু নামের একটা ছেলের সম্পর্ক ছিল বলতে খুবই গভীর সম্পর্ক ছিল। তো চৈতির যখন বিয়ে হয়ে গেছে, চৈতি নিজের মান সম্মান বাঁচাতে গিয়ে ওই ছেলেটার গায়ে থাপ্পড় মারে। তখন ওই ছেলেটা হচ্ছে চৈতিকে ব্ল্যাকমেইল করে, অনেক ভিডিও বা ছবি দেখায় ব্ল্যাকমেইল করে, বলে যে তুই যদি আমার কথা না শুনিস তাহলে হচ্ছে আমি কিন্তু তোর বিয়েটে সব কিছু নষ্ট করে দিব বা ভেঙে দিব বা সব কিছু দেখায় দিব। তখন চৈতি ওর কাছে দুর্বল হয়ে যায়, চৈতিকে বলে যে হচ্ছে তুই ইমনের হচ্ছে একটা চুল, মাথার চুল এবং কিছু ব্যবহারের অর্থাৎ জামা কাপড়ের কিছু হচ্ছে সুতা আমাকে এনে দিবি। তো সেই চুল এবং সুতা দিয়ে ওরা তাবিজ করে হচ্ছে এই মাছের পেটে দেয়, বা এইভাবে হচ্ছে জিনটাকে চালান করে দেয়। তো এইভাবেই হচ্ছে তোর ছেলের উপরে ইয়া করে। তো এখন
কোনোভাবেই আর ওকে এই রাস্তা থেকে মনে হয় না যে আমি ভালো করতে পারবো। তবে একটা উপায় আছে, তোরা যদি চেষ্টা করিস তো একটা উপায় আছে, সেটা হচ্ছে কি আমি দোয়া পড়ে পানিতে ইয়ে দেবো, তোরা আবার ঢাকাতে যাবি, ঢাকাতে অমুক জায়গাতে যাবে, আমি মানে ওর বোনরা যে বাসায় থাকে সেই বাসা থেকে হয়তো আধা কিলোমিটারের মতো একটা জায়গাতে একটা পুকুর আছে, ওই পুকুরের নামটা বলে, ওই জায়গার নামটা বলে যে ওই পুকুরে এই মাছটা ছাড়া আছে। তো আমি একটা দোয়া পড়ে দিব পানিতে, এই পানিটা নিয়ে গিয়ে ওই পুকুরে ফেলাই দিতে হবে, ভালো কথা। আর রাত্রে ওখানেই ওর পাশে একটা কবরস্থান আছে, ওই কবরস্থানে একটা হচ্ছে দোয়া দিব, মানে কাপড়ের উপরে, কাপড়ের উপরে লেখা একটা দোয়া দিব। এইটা শুধুমাত্র ইমনকে নিয়ে ওই কবরস্থানে গেড়ে দিয়ে আসতে হবে। তবে এখানে একটু অনেক বড় সমস্যা হতে পারে। সমস্যাটা কি, ও যখন কবরস্থানে যাবে বা ওখান থেকে আসবে এই কাজটা করে, তখন কিন্তু ওকে বিভিন্ন রূপ ধরে এসে ডাকতে পারে। তো এদিকে কিন্তু ওর করা যাবে না, অর্থাৎ খেয়াল করা যাবে না। ও যদি চেষ্টা করে তাহলে নিজেই এখান থেকে হয়তো বের হয়ে আসতে পারে এই কাজটা করলে পরে, আর না হলে পরে ভাই আমার দ্বারা কোনো সম্ভব না এই কাজটার সমাধান করতে। তখন কি করবে, যেহেতু ইমনের তো এমনিতেই ও আর ঠিক থাকতে পারতেছিল না, যেখানেই যাচ্ছে সেখানে এই ধরনের সমস্যা হচ্ছে। তো তখন কি করে, ইমনের বাবা মার সঙ্গে সেই ঢাকাতেই যায় এবং ওর বোন এবং দুলাভাইয়ের মাধ্যমে সেই পুকুরটাকে খুঁজে বের করে, সেখানে যায় সেই পানিটা ফেলে দেওয়ার পরে সেই দিন রাত্রেই ইমনের বাবা মা ওর পাশেই থাকে রাত্রে। তো কবরস্থানে যখন যায় তখন হচ্ছে ও একা একা যায়। যাই হোক, কবরস্থানে যাওয়ার পরে ওই কাপড়টা গেড়ে দিয়ে আসে। এর মধ্যে অনেক ধরনের একটু সমস্যা হয়েছিল, এই হয়তো ওর বাবা মার কণ্ঠে মনে হচ্ছিল যে ডাকাডাকি করতেছে, কিন্তু ওকে আগেই নিষেধ করে দিয়েছিল কবিরাজ যে বিভিন্ন রূপে কিন্তু তোকে ডাকাডাকি করতে পারে বা ভয় দেখাতে পারে, তুই এই বিষয়গুলো কখনো ভয় পাবি না, যদি ভয় পাস তাহলে তোরই কিন্তু ক্ষতি হবে। তো যাই হোক, ইমন ছেলেটাও সাহসী ছিল, যদিও এই বিষয়গুলো নিয়ে ও অনেক মানে ভীতু সন্তুষ্ট হয়েছিল। তো এক পর্যায়ে যাই হোক এই কাজগুলো সম্পূর্ণ করতে পারে এবং আল্লাহর ইচ্ছায় ইমন বর্তমানে সুস্থ। লিসেনার্স, এই গল্প থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে মানুষের উপরে কালো জাদু করে, এতে কিন্তু অনেক বড় ধরনের প্রভাব ফেলে যে মানুষের উপরে কালো জাদু করা হয়। আমাদের সব সময় সর্বদা উচিত 5 ওয়াক্ত নামাজ পড়া এবং যদি বুঝতে পারি যে কারোর উপরে কোনো কালো জাদু করা হয়েছে, তার উপরে ভালো কোনো কবিরাজ দ্বারা রুকিয়া করা এবং তাকে ইসলামিক যে ট্রিটমেন্টগুলো আছে সেইগুলা অনুসরণ করা। তো যাই হোক, আমরা কখনোই এরকম কোনো পন্থা অবলম্বন করব না যাতে করে অন্যের কোনো বড় ধরনের ক্ষতি হয়। আর এখন আমরা নেক্সট ঘটনাতে চলে যাব। আশা করি এই ঘটনাটি আপনাদের ভালো লাগছে। লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের মাঝে শেয়ার করব, এই ঘটনাটি ঘটছে পাবনা জেলার সদর উপজেলার কুচিয়ামারা তেলিগ্রাম নামের একটি জায়গাতে। আর ঘটনাটি যাদের সঙ্গে ঘটছে তাদের নাম হচ্ছে জিলাল, হিলাল এবং দুলাল, ওনারা আমার মামা হয়। আর ঘটনাটির সময়কাল হচ্ছে 1989 থেকে 90 সালের দিকে। সে সময় তারা নিজেদের জীবিকা নির্বাহ করত, বিভিন্ন জায়গাতে মাছ ধরে জাল দিয়ে বা পলো দিয়ে তারা মাছ শিকার করত এবং তাদের নিজস্ব একটা বিলের মধ্যে পুকুর ছিল, বড় পুকুর। আর এই পুকুরেই ঘটনাটি ঘটছে। তো পুকুরটা তারা রাত্রে পাহারা দিত, মানে স্টেপ বাই স্টেপ, অর্থাৎ সন্ধ্যা থেকে রাত 9টা-10টা পর্যন্ত জিলাল মামা পাহারা দিত, আবার রাত 9টা-10টা থেকে হয়তো 1টা-2টা পর্যন্ত পাহারা দিত হিলাল মামা, আর শেষ রাত্রের দিকে হয়তো বা দুলাল মামা পাহারা দিত। তো ঘটনাটি যখন ঘটে তখন পাহারায় ছিল জিলাল মামা। জিলাল মামা খেয়াল করলো যে পুকুরের এক পারে পানি খুব নড়াচড়া করতেছে, অর্থাৎ কেউ হয়তো বা গোসল করতেছে বা মাছ ধরতেছে পানিতে, পুকুরে। তো জিলাল মামা করলো কি, ওখানে ওই পুকুর পাড়েই একটা টোল বানানো ছিল, যেখানে তারা ওই রাত্রে হয়তো বা বৃষ্টির প্রভাব থেকে বাঁচার জন্য সেই টোলের মধ্যে যাইতো, বা রাত্রে ঘুমের প্রয়োজনেও সেই টোলের মধ্যে চৌকি পাড়া ছিল, সেখানেই থাকতো তারা। তো টোল থেকে টর্চ লাইট নিয়ে বের হয়েই যখন পুকুরে টর্চ লাইট মারে, দেখে যে একটা ছেলে মাছ ধরতেছে। তো মাছ ধরতেছে এবং পাতিল ছিল, পাতিলের উপরে সেই মাছগুলো রাখতেছে। তো তখন জিলাল মামা বারবার করে ডাকে, এই কেড়ে ওখানে কেড়ে মাছ ধরে, এরকম 3-4 বার ডাকার পরও কোনো সারা শব্দ নয়। মানে ছেলেটা মানে
তার স্বাভাবিক কার্যক্রম সে চালায়া যাচ্ছে, সে উত্তরও নিচ্ছে না বা পিছনে তাকায়ও দেখতেছে না যে আসলে কে ডাকতেছে। তো জিলাল মামা তো এই দেখে রাগ হয়ে গেছে। রাগ হয়ে যাওয়ার পরে টোলের মধ্যেই বড় ধরনের একটা লাঠি ছিল, লাঠিটা বের করে জিলাল মামা করছে কি ওই ছেলেটার দিকে আগায় গেছে, পুকুরের ওই পারে চলে গেছে। যাওয়ার পরে ছেলেটাকে বারবার ডাকতেছে, এই তুই বাঁচতে চাইলে উঠে আয়, না হলে যদি পানিতে নেমে আসে তাহলে কিন্তু মারে তোর অবস্থা খারাপ করব। তারপরও ছেলেটার কোনো সারা শব্দ নাই, ছেলেটা মাছ ধরতেছে এবং পাতিলের মধ্যে রাখতেছে। তো এই দেখার পরে 3-4 বার যখন ডাকছে ছেলেটা কোনো উত্তর নেয় নাই, তখন জিলাল মামা পানিতে নেমে গেছে। নেমে যায় বলতেছে, কিরে তুই কার অনুমতি নিয়ে এখানে মাছ ধরতেছিস? আবার ওখান থেকে ওই পার থেকে আমি তোকে ডাকছি, কোনো উত্তর নিস নাই, এখানে এসেও তোকে আমি বারবার ডাকতেছি, কোনো সারা শব্দ নাই, তোর সমস্যাটা কি, তোর বাড়ি কোথায় বলতো? তখন ওই ছেলেটা জিলাল মামার নাম ধরেই বলে যে, জিলাল, আমার বাবা মাছ কয়দিন ধরে কিছু খায় নাই, তারা কিন্তু অসুস্থ, এই জন্যই আমি কয়েকটা মাছ ধরতেছি, তুই এখান থেকে যা, আমি চলে যাব। তখন জিলাল মামার হয়ে গেছে রাগ হয়ে বলতেছে, তুই কার থেকে অনুমতি নিছিস যে তুই আমার পুকুরে মাছ ধরতেছিস? তুই কি আমার কোনো ভাইয়ের থেকে অনুমতি নিছিস যে তুই পুকুরে নামে মাছ ধরতেছিস? আর ভাইয়ের থেকে যদি অনুমতি নিয়েই থাকিস তাহলে তো তুই দিনে মাছ ধরবি, তুই রাত্রে কিসের জন্য মাছ ধরতেছিস চুরি করে? তখন ছেলেটা বলে যে, তুই এখনও তোকে আমি সাবধান করে দিচ্ছি জিলাল, তুই এখান থেকে চলে যা, না হলে কিন্তু তোর কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যাবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে তো জিলাল মামার মাথায় রক্ত চেপে যায় যে আমার পুকুরে মাছ ধরতেছে চুরি করে, আবার আমারই হুমকি দিচ্ছে। জিলাল মামা করে কি, লাঠি দিয়ে 3-4টা জোরে জোরে হচ্ছে ওই ছেলেটার পিঠে বাড়ি মারে। কিন্তু জিলাল মামা যখন ছেলেটার পিঠে বাড়ি দেয়, জিলাল মামা খেয়াল করলো যে বাড়ি খাওয়ার সঙ্গে সঙ্গে ছেলেটার মধ্যে কোনো রিয়াকশন নাই। একটা মানুষকে কোনো ধরনের আঘাত করলে, জোরে যদি কোনো ধরনের আঘাত করা যায়, মানুষটা হয়তো বা চিৎকার না করলেও ব্যথায় মানে কাবু হয়ে যায়, বা শরীরের মধ্যে যে ব্যথা পাইছে এরকম একটা ফিল তার মনের মধ্যে চলে আসে, শরীরের মধ্যে চলে আসে। কিন্তু সেরকম কোনো ফিলিংসই নাই ছেলেটার মধ্যে, মানে ছেলেটা যে মায়ের খাইছে বা আঘাতপ্রাপ্ত হয়েছে এটা ছেলেটার মধ্যে কোনো রকম বোঝা যাচ্ছে না। তখন ছেলেটা করলো কি, জিলাল মামার দিকে বড় বড় চোখ করে জিলাল মামার একটা থাপ্পড় মারছে, কষে একটা থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে জিলাল মামা ওই থাপ্পড় খেয়ে, মানে এত জোরে থাপ্পড়টা মারছে ছেলেটা, থাপ্পড় খাওয়ার সঙ্গে সঙ্গে জিলাল মামা পানিতে পড়ে গেছে। পানিতে পড়ে যায়, জিলাল মামা মনে হলো যে কানের ধারা ধরে গেছে, যে এত জোরে এইটুকু একটা ছেলে, হয়তো বা ছেলেটার বয়স হবে 12-14 বছর বয়স হবে, এইটুকু একটা ছেলে এত জোরে থাপ্পড় মারছে। তো জিলাল মামা ধাঁধা খেয়ে পড়ে যায়। 10-15 সেকেন্ড পরে যখন উঠে দাঁড়াইছে, এখন দেখা যায় আশেপাশে কোনো ছেলেটা নাই। তখন জিলাল মামা ভাবছে যে বোধহয় ছেলেটা বোধহয় আমাকে মাইরেই বোধহয় পালায়া গেছে। তো সেদিন আর জিলাল মামা তেমন মানে কোনো রকমের গুরুত্ব দেয় না এই বিষয়টাকে। গুরুত্ব না দিয়ে সে তার যখন ডিউটি যখন শেষ হয়ে যায়, তখন আর এক মামা ডিউটিতে আসে, রাত্রে পুকুরটা পাহারা দেয়। যাই হোক, এইভাবে তাদের মানে পুকুর পাহাড় দেওয়া অব্যাহত থাকে, মানে প্রতিদিনই তারা সেইভাবেই রাত্রে তারা সেইভাবেই পুকুরটা পাহাড় দিচ্ছিল, কোনো রকমের কোনো সমস্যা নাই। হঠাৎ করেই প্রায় 8-10 দিন পর জিলাল মামা যখন আবার ডিউটিতে গেছে, সেদিন জিলাল মামার ডিউটি ছিল হচ্ছে শেষ রাত্রে, অর্থাৎ 1টা-2টা থেকে রাত মানে শেষ রাত পর্যন্ত, সকাল ভোর পর্যন্ত জিলাল মামার ডিউটি ছিল। তো জিলাল মামা যখন পুকুর পাহারা দিচ্ছে, মানে রাত্রে তো শরীরে একটু ঘুম চলে আসাটা স্বাভাবিক, যেহেতু সারাদিন তারা বিভিন্ন জায়গাতে মাছও ধরছে, আবার রাত্রে পুকুর পাহারা দিতে হয়, শরীরে ক্লান্তি চলে আসছে, একটু ঘুম ঘুম ভাব আসছে। যেই ঘুম ঘুম ভাব আসছে, তখন জিলাল মামা খেয়াল করলো যে পুকুরে মানে কোনো মানুষ যদি লাফ ঝাপ পারে যদি গোসল করে যেরকম শব্দ হয় ওরকম শব্দ হচ্ছে। তো জিলাল মামা ভাবছে যে ওই ছেলেটা বোধহয় আজকে বোধহয় মাছ ধরার জন্যই বোধহয় আসছে, তো আজকে ছেলেটারে আজকে পাইলে আর কোনো সারাসারি নেই, ওর বাড়িতে আমি নয় মারিয়ে ফেলবো, না হলে পরে আদমরা করে ফেলবো, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে এই টোল থেকে বের হয়েছে, মানে ওই ঘর থেকে বের হয়েছে। বের হয়ে লাঠি নিয়ে যেই পুকুরের দিকে টস মারছে, এখন খেয়াল করলো যে পুকুরের মধ্যে মানে কোনো একটা ছেলে গোসল করতেছে এবং মানে মাথাটা ডুবে হাত দিয়ে পানি বাড়ি পাড়তেছে। তো তখন মামা ভাবছে যে বোধহয় ওই ছেলেটাই হবে, ওই ছেলেটা বোধহয় আজকে আমার সাথে শয়তানি করার জন্য বোধহয় আসছে। তো জিলাল মামা তখন এই পার থেকে ওই পারে চলে গেছে, চলে যেয়ে বারবার ডাকতেছে যে এই তুই উঠে আয়, না হলে কিন্তু আজকে কিন্তু তোর কিন্তু বাসন নাই, তুই উঠে আয়। কিন্তু ছেলেটা দেখা যাচ্ছে পানির নিচেই মুখটা দিয়ে ওই হাত বাড়ি পারতেছে পানির উপরে।
তখন জিলাল মামা যেই পানির ভিতরে নেমে গেছে, নেমে যাওয়ার পরেই ছেলেটা করছে কি, জিলাল মামার কাছে মানে ছেলেটার কাছে যখন জিলাল মামা চলে গেছে, জিলাল মামাকে ঘাড় চেপে ধরে পানির মধ্যে চুবাইয়া রাখছে। জিলাল মামা অনেক চেষ্টা করতেছে যে ওর হাত থেকে ছুটে যাবে বা ছুটে চলে আসবে, এরকম মানে কোনো রকমেই আর নিজের শক্তি আর খাটাতে পারতেছে না। জিলাল মামার মনে হচ্ছে যে মনে হয় একসঙ্গে 10টা মানুষের শক্তি যেমন একসঙ্গে করলে পরে যেরকম শক্তি হয়, ওই ছেলেটার মধ্যে সেরকম শক্তি। যখন ঘাড় চেপে যখন অনেক সময় ধরে রাখছে, এর মধ্যেই ওই পুকুর পাড় দিয়ে আসতেছিল হচ্ছে জিলাল মামার পরিচিত এক বন্ধুই, ওই গেছিল আত্মীয়র বাড়িতে, তো শর্টকাট রাস্তা হিসেবে ওই বিলের মধ্যে দিয়েই যাচ্ছিল। তো জিলের মধ্যে দিয়েই যাচ্ছিল, ভাবছিল যে যেহেতু এখানে জিলাল মামা, হিলাল মামা বা দুলাল মামা কেউ না কেউ তো আসেই, তাদের সঙ্গে হয়তো বা দেখা হবে, একটা বিড়ি টিড়ি খাবে আর কি। তো তখন ওই পানি যখন ওই নড়াচড়া শব্দ পাইছে, তখন পুকুরের পাড় দিয়ে যাওয়ার সময় এখন দেখা যায় জিলাল হচ্ছে মাথা ডুবাইয়া ওই হাত শুধু বাড়ি বাড়তেছে। তো জিলাল মামা যখন মাথা ডুবাইয়া হাত বাড়ি বাড়তেছে, তখন জিলাল মামার ওই বন্ধু বলছে, কিরে জিলাল তোর কি হয়েছে, তুই এত রাত্রে তুই গোসল করতেছিস নাকি? তখন ওই জিনিসটা জিলাল মামাকে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে জিলাল মামা মনে করেন যে উঠে বসছে। উঠে বসার পরে জিলাল মামা বলছে, আমার তো কি হয়েছে আমি নিজেও বুঝতে পারিনি, একটা ছেলে বোধহয় আমার চাপ দিয়ে এখানে ধরে রাখছিল। তো জিলাল মামাকে তখন ওই বন্ধু ধরে নিয়ে বাসায় চলে গেছে। বাসায় চলে যাওয়ার পরে জিলাল মামা, দুলাল মামা এবং হিলাল মামাকে ঘটনাটি খুলে বলে যে কয়েকদিন আগে এরকম মাছ ধরতে আসছিল একটা ছেলে, মাছ ধরতেছিল। তো আমি তখন বারবার নিষেধ করার পরে যখন কথার জবাব দেয়নি, তখন আমি ওকে 3-4টা বাড়ি দিছি। বাড়ি দেওয়ার পরে ও আমাকে এত জোরে একটা থাপ্পড় মারছিল। তো থাপ্পড় মারার পরে আমি উঠে দেখি যে ও আর নাই। তো নাই, আজকে আবার দেখলাম যে ওই ছেলেটাই বোধহয় গোসল করতেছে। তো আমি যখন ওর কাছে গেছি, বারবার ডাকার পরে যখন ওর কাছে গেছি, ও আমাকে পানির নিচে চাপে ধরে রাখছিল। মনে হলো যে ওর শরীরে মনে হয় অনেক শক্তি, যেটা কোনো মানুষের শরীরে এত শক্তি হয় না। জিলাল মামার মুখে যখন এই ঘটনাগুলা হিলাল মামা এবং দুলাল মামা শুনলো, শোনার পরে জিলাল মামাকে বলল যে তোর আর এইভাবে রাত্রে পুকুর পাহারা দেওয়ার দরকার নাই, তুই সারাদিন আমাদের সঙ্গে দিনের বেলাতে মাছ ধরিস, ধরার পরে রাত্রে তুই বাসাতেই থাকিস, আমরা হচ্ছে দুইজনে মিলে পুকুর পাহারা দিব, এবং এভাবেই যে কয়দিন তোর শরীর সুস্থ না হয় সে কয়দিন তুই বাসাতেই থাক। তো ঠিক কথা মতো জিলাল মামা বাসাতে থাকতো এবং হিলাল মামা এবং দুলাল মামা পুকুর পাহারা দিত। তো ভালো কথা, এইভাবে কয়েকদিন কেটে গেছে, কোনো সমস্যা নাই। হঠাৎ করেই এক রাত্রে দুলাল মামা হচ্ছে রাত 12টা থেকে ভোর পর্যন্ত পাহারা দেওয়ার দায়িত্ব নেয়। তো সেই সময় রাত্রে 1টা-1:30টার ওইদিকে দুলাল মামা খেয়াল করলো যে পুকুরের এক পাশে একটা মানুষ বোধহয় পুকুরে গোসল করতেছে, মানে টোলের মধ্যেই মামা শুয়েছিল, মানে গোসল করলে যেরকম পানি নড়ার শব্দ হয় এরকম শব্দ শুনছে। শোনার পরেই উঠে লাইট ধরে দেখে যে একটা মুরব্বি আকারে একটা লোক, পাঞ্জাবি পরে একটা মুরব্বি ওখানে গোসল করতেছে। তে গোসল করতেছে, তখন মামা চিন্তা করছে যে বোধহয় এত সময় ধরে ও মাছই ধরতেছিল, আমায় যখনই লাইট মারছে ও তখন গোসল করার অভিনয় করতেছে। তো মামা তখন আশেপাশে সাইডে লাইট মেরে দেখে যে আসলে কোনো রকমের কোনো মাছ রাখার কোনো বাসন টাসন পায় কিনা, অর্থাৎ কোনো পাতিল বা হাঁড়ি জাতীয় কোনো কিছু পায় কিনা। তো দেখে যে না, কোনো কিছু নাই। তখন মামা বলছে, কে রে, ওখানে কে গোসল করে রে, এত রাত্রে কে গোসল করে ওখানে? তখন ওই মুরব্বি কোনো কথা বলে না। কথা না বলার পর 3বার যখন ডাক দিছে মুরব্বিকে, কিরে কে কথা ওখানে কথা বলে না, কে গোসল করে কে এত রাত্রে? তখন ওই লোক বলছে যে আমি রে, আমি দুলাল, আমি, তুই আমাকে চিনতে পারিস নাই, তুই আয় কাছে আয়, দেখবি আমি কে। তখন দুলাল মামা করছে কি, ওই পারে তখন আগায় গেছে, লাইট নিয়ে আগায় গেছে। তখন আর লাঠি টাঠি কোনো কিছু নেয় নাই, যেহেতু দেখছে যে আশেপাশে কোনো কিছু নাই, ওই লোক বোধহয় মাছও ধরতেছে না, আসলে গোসল করতেছে। তারপরে আমাকে ডাক দিছে নাম ধরে, বোধহয় আমার পরিচিত কেউ হবে, হয়তো বা এখানে কাজ টাজ সারছে, রাতে কোনো কাজ টাজ করে গোসল দিতে গেছে। তো তখনও মামা খেয়াল করে নাই যে একটা মানুষ পাঞ্জাবি পরে পুকুরে নেমে গোসল করতেছে এত রাত্রে, আসলে অন্য ধরনের কোনো সমস্যা হইতে পারে বা ভয়ঙ্কর কোনো বিষয় হইতে পারে, এই জিনিসটা তখন দুলাল মামার মাথায় আসে নাই। তো না আসার পরে ওই লোকের কাছে এগিয়ে গেছে। আগে যাওয়ার পরে তখন চেহারাটা দেখে তো দুলাল মামা চিনতেছে না যে আসলে এই মানুষটাকে তো আগে কখনো দেখে নাই।
তো দেখে নাই আসলে। তখন জিজ্ঞাসা করছে লোককে যে আসলে ভাই আপনার নামটা কি, আপনি এত রাত্রে আমার পুকুরে নামছেন কিসের জন্য? আসলে কি মাছ ধরার উদ্দেশ্যে নামছেন নাকি এখন ভান ধরে গোসল করার ভান ধরে আছেন? তখন লোক বলছে যে না রে, আমি তোর পুকুরে মাছ ধরে কি করব, তুই আমারে চিনতে পারতেছিস না? আরে আমি তোর ছোটবেলার বন্ধু খালেক। তখন দুলাল মামা বলে খালেক, ছোটবেলার বন্ধু খালেক, মানে খেয়াল করে উঠতে পারতেছে না। তখন বলে ভালো করে খেয়াল করে দেখ, তোর সেই ওই যে প্রাইমারি স্কুলে দুইজন একসঙ্গে পড়তাম, দুইজন গলা জড়া ধরে ধরে খেলতাম, তারপরে একই ব্রেঞ্চে দুইজন বসতাম, তুই আমার চিনতে পারতেছিস না? তখন দুলাল মামা মনে পড়ে যে হ্যাঁ, খালেক নামে তার একটা বন্ধু ছিল। তে বলে কিরে তুই এত রাত্রে পুকুরে নেমে তুই কি করতেছিস? এত রাত্রে কোত্থেকে আসছিস তুই? তোর বাসা না এখান থেকে প্রায় 3-4 গ্রাম পরে, অর্থাৎ 4-5 কিলোমিটার দূরে তোর বাসা, তুই এখানে কোথায়? তে বলছে আমি ওই গেছিলাম আমার এক আত্মীয় বাড়ি, তা আসতে যা ওই একটা কাদার মধ্যে পড়ে গেছে, তো ভাবলাম যে এখানে একদম গোসল করে উঠি, যেহেতু তোদের পুকুর এটা তো আমি চিনি, তো ভাবলাম যে তোদের পুকুরে গোসল করে উঠি। তো বলে যে তুই আয়, দুজনে একই সঙ্গে গোসল করি। তখন মা বলছে না, এত রাত্রে আমি গোসল করতে পারবো না, এমনিতেই বৃষ্টি টিষ্টি হয়েছে, শরীর ঠান্ডা লেগে যাবে, আমি এত রাত্রে গোসল করবো না, তুই গোসল কর। তো বলে না তুই আয়, তোর সাথে একটু কথাও বলে, আমি গোসল করতেছি, ভালোই লাগতেছে এখানে পানি। তো মামা আস্তে আস্তে করে কি নিচে নেমে যায়, পানিতে যখন নেমে যায় তখন ওই লোকটা আস্তে আস্তে মামার কাছে আগায় আসে। আগায় আসার পরেই মামা দেখলো যে ওর মুখের মানে মুখের উপর দিয়ে যদি কোনো গাড়ি চাপা পড়ে যায় তাহলে যেরকম আকৃতি হয়ে যায় মুখের, ওই লোকের মুখটা আস্তে আস্তে ওই রকম আকৃতি ধারণ করছে। মানে মনে হচ্ছে যে ওর মুখের উপর দিয়ে কেউ কোনো কিছু চাপা দিয়ে মানে মুখ থেতলে বানাইয়া দিছে। তো মামা দেখার সাথে সাথেই মনে করেন যে মামা মানে ওখান থেকে মানে পিছনে যে যাবে ওই সুযোগটা আর পায় নাই, না পাওয়ার সাথে সাথে ওই লোক করছে কি, ওই মামাকে ধরে ওই পানির মধ্যে চুবানো শুরু করছে। বারবার চুবায় ধরে মামা ওঠার চেষ্টা করে, আবার ওই চুবায় ধরে। তখন মামা মানে অনেক চেষ্টা করেও মামা ছুটতে পারতেছে না। ছুটতে না পারার পরে যখন মানে মামা যান বের হয়ে যায় এরকম একটা অবস্থা হয়ে গেছে, তখন ওই লোক হচ্ছে মামারে ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পরে বলতেছে যে তোর যে আজকে মারলাম না কিসের জন্য জানিস? তোরা মারলাম না এই একটা কারণেই যে তোর ভাই আমার ছেলেকে যেভাবে আঘাত করছে, আমার ছেলে যেভাবে যন্ত্রণা পাইছে, এই যন্ত্রণাটা তোকে বোঝানোর জন্য, বা তোর ভাই যাতে বুঝতে পারে যে কারো সন্তান বা কারোর ভাই বা কারোর ছেলেকে মারলে পরে সে কতটুকু কষ্ট পায়, এইটা বোঝানোর জন্যই তোকে আজকে না মেরে এখান থেকে চলে যাচ্ছি। তো কথা বলার সঙ্গে সঙ্গে ওই লোকটা ভ্যানিশ হয়ে যায়। ভ্যানিশ হয়ে যাওয়ার পরে মামা যাই হোক ওখানে তো না মরা অবস্থা, মানে না বাঁচা অবস্থা, এমন একটা অবস্থা। তো মামা তখন ওখান থেকে সোজাসুজি হচ্ছে বাসাতে চলে যায়। বাসাতে চলে যাওয়ার পরে হিলাল মামা এবং জিলাল মামা দেখেই তো অবাক হয়েছে, কী ব্যাপার তোমার এখন তোমার সারা শরীর ভেজা, তারপরে তোমাকে দেখে এরকম মনে হচ্ছে কিসের জন্য, কি কোনো সমস্যা হয়েছে নাকি? তখন দুলাল মামা সব ঘটনা খুলে বলে যে এরকম ওখানে একটা মুরব্বি দেখলাম, যাওয়ার পরে আমি উনি আমাকে বলতেছে উনি নাকি আমার বন্ধু খালেক, সেই ছোটোবেলাতে একসঙ্গে পড়াশোনা করছি, তো আমাকে বারবার ডাকছে পানিতে গোসল করার জন্য, আমি নাবি না, তো যখন বারবার করে ডাকলো তখন আর না নেবেও থাকতে পারলাম না, তখন গোসল করতে নেমে গেছি। এখন দেখি যে তার মুখের এই অবস্থা। পরে আমাকে ধরে অনেক চুবাইছে আর বলছে যে আমার ছেলেকে তোর ভাই মারছিল জন্যই তোকে আজকে এই সাজা দিয়ে গেলাম। তো বোধহয় জিলাল বোধহয় ওই ছেলে যে ছেলেকে বাড়ি দিছিল ওই ছেলের বোধহয় বাবা এটা। তখন হিলাল মামা বলে যে তুই কোন খালেকের কথা বলতেছিস? তোর বন্ধু একটা খালেক ছিল, তোর কি খেয়াল আছে যে ও আজকে থেকে প্রায় 20-22 বছর আগেই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছিল? তখন দুলাল মামার খেয়াল হয় যে হ্যাঁ, আমার তো ছোটোবেলার যে বন্ধু ছিল সে তো গাড়ি অ্যাক্সিডেন্টে ওর মুখের উপর দিয়ে গাড়ি চাপা দিয়ে গেছিল, আমি তো বিশাল বড় ভুল করে ফেলেছি। মানে মামার তখন হুঁশ আসছে যে না, যে বন্ধুর কথা বলছো বন্ধু তো অনেক আগেই হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো যাই হোক, সেদিন মামা বুঝতে পারলো যে না, এটা কোনো স্বাভাবিক ঘটনা না। ভাবছিল যে এটা বোধহয় ওই যে ছেলেটাকে জিলাল মামা মারছিল ওই ছেলেটার বাবা হইতে পারে, কিন্তু এটা কোনো মানুষের দ্বারা এই কাজ হয়নি, এটা বোধহয় কোনো দুষ্টু জিন টিন বা সেরকম কোনো কিছুর সমস্যা হয়েছে। তো তখন মামারা তিনজনই পরের দিন সকালে একটা কবিরাজের কাছে যায়। কবিরাজটা তখন বলে যে তোমাদের উপরে বোধহয় দুষ্টু জিনের আসর পড়ছে, আমি তোমাদের কিছু দোয়া টোয়া পড়ে দিচ্ছি, এই মানে
পানি পড়ে দিচ্ছি। এই পানিগুলো তোমরা রাত্রে ওই যখন পুকুর পাড়ে যাবে তখন এই পানি দিয়ে আগে গোসল করে যাবে, গোসল করে গাওটা মুছে যাবা, কোনো রকম কোনো সমস্যা হবে না। আর একটা বোতলে পানি পড়া দেয় যে এই পানিগুলো হচ্ছে তুমি নিয়মিত 3 বেলা করে 3 জনই খাবা, যাতে করে তোমাদের উপরে যদি কোনো দুষ্টু জিনের আসর পড়ে তাহলে এটা কেটে যাবে। আর নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বা, দেখবে সব কিছু ঠিক হয়ে যায়। তো যাই হোক, 3 মামার এক মামাও তখন নামাজ ঠিকভাবে পড়তো না। তো এইভাবেই মনে হচ্ছিল যে ঘটনা বোধহয় এখানেই শেষ। আসলে এখানে ঘটনা শেষ না, এখান থেকে নতুন ঘটনার উৎপত্তি শুরু। তো এরকম অবস্থায় তখন 3 মামাই চিন্তা করে যে না, এভাবে আর পুকুর পাহারা দিলে চলবে না, সারাদিন আমরা বিলে বিলে মাছ ধরি, সমস্যা নাই। তো রাত্রে যখন পুকুর পাহারা দেব তখন 3 ভাই একসঙ্গেই থাকবো। আর 3 ভাই যদি নাও থাকি তাহলে 2 ভাই একসঙ্গে থাকবো, হয়তোবা জিলাল মামা দুলাল মামা একসঙ্গে থাকবে, আবার জিলাল মামা হিলাল মামা একসঙ্গেই থাকবে। যেহেতু জিলাল মামার উপরেও একটা বড় ধরনের ঝড় চলে গেছে, সুতরাং জিলাল মামারও আর একা থাকা যাবে না। জিলাল মামা 2 ভাইয়ের সঙ্গেই সারা রাত পুকুরেই থাকবে, অর্থাৎ অর্ধেক রাত্রের পর্যন্ত দুলাল মামার সঙ্গে থাকবে এবং অর্ধেক রাত পর্যন্ত হিলাল মামার সঙ্গে জিলাল মামা থাকবে। এইদিকে আবার জিলাল মামা যে কোনো রান্না করা খাবার দিলেই জিলাল মামা খাওয়ার সঙ্গে সঙ্গে, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে সে বমি করে বের করে দিচ্ছে। মানে বাসার কোনো রান্না করা খাবার সে খাইতে পারতেছে না, হয়তো বা কোনো ফল টল খাচ্ছে বা শরবত জাতীয় কোনো জিনিস খাইতে পারতেছে, কিন্তু বাসার কোনো রান্না করা খাবার সে খাইতে পারতেছে না। এই ঘটনাটার শুরুর পর থেকেই। তো এইদিকে জিলাল মামাকে বারবার নিষেধ করলো যে তোর পুকুর পাহাড় দেওয়ার দরকার নাই, যেহেতু তুই খাওয়া দাওয়া ঠিকভাবে করতে পারতেছিস না, তোর শরীর দুর্বল হয়ে যাওয়ার কথা। কিন্তু দুলাল মামা এবং হিলাল মামা খেয়াল করলো যে জিলাল মামা আজ কয়দিন যাবৎ খাওয়া দাওয়া করতেছে না, তারপরেও তার শরীর দিন দিন বলিষ্ঠ হচ্ছে এবং কাজে কর্মে দেখা যাচ্ছে যে সবার চাইতে আগে আগে কাজ করতেছে এবং শরীরে মনে হয় যে অসুরের মতো শক্তি হয়েছে। তো যাই হোক, সে জিনিসটা দুলাল মামা এবং হিলাল মামা মাথায় আনে নাই বা ভাবেও নাই, তবে একটু একটু খেয়াল করতেছে যে ও দিন দিন খাচ্ছে না, কিন্তু শরীর শুকাচ্ছেও না বা অসুস্থ হয়ে পড়তেছে না, ও আসলে ওর শরীরটা চলতেছে কিভাবে। তো যাই হোক, একদিন রাত্রে হিলাল মামা এবং জিলাল মামা রাত 12টা থেকে সকাল পর্যন্ত, ভোর পর্যন্ত পাহাড় দেওয়ার দায়িত্বে ছিল। হঠাৎ করেই খেয়াল করলো যে যে চৌকিতে জিলাল মামা হিলাল মামারা ঘুমায় সেই চৌকিতে জিলাল মামা নাই। তো নাই, ভালো কথা। এর মধ্যে টর্চ মেরে দেখে যায় রুমের মধ্যে কোনো জায়গায় নাই, বাইরেও আশেপাশে কোথাও নাই। তো এদিকে আবার খেয়াল করলো যে পুকুরের এক পাশে পানি নড়াচড়া করতেছে। তো ওইদিকে জ্যোৎস্নার আলোতে দেখতে পেল মামা যে ওইদিকে একটা মানুষ বসে বোধহয় কোনো কিছু, মানে 2 হাত দিয়ে কোনো কিছু করতেছে বা পানিতে কোনো কিছু ধুচ্ছে, এরকম কোনো কিছু মনে হচ্ছে। তো মামা তখন চিন্তা করলো যে বোধহয় চোর টোর কোনো কিছু আসতে পারে। তখনও মামার আর ওই জিনিসটা খেয়াল নাই যে জিলাল মামা হচ্ছে রুমে নাই বা রুম থেকে বের হয়ে গেছে, এই জিনিসটা তখন আর মাথায় নাই। ভাবছে যে বোধহয় চোর টোর এসে মাছ টাছ ধরতেছে, তো লাইট মেরে গেলে তো হয়তো বা দৌড় দিয়ে পালায়া যেতে পারে। এই জন্য লাইটটা বন্ধ করে জ্যোৎস্নার আলোতে দেখতে দেখতে সাইড দিয়ে পুকুরের পাড় দিয়ে ওই লোকটার কাছে হচ্ছে হিলাল মামা আগায়া যায়। যখন আগায়া গেছে লোকটার কাছে, তখন খেয়াল করলো যে এটা তো অন্য কোনো লোক না। তো জিলাল এখানে বসে মাছ ধরে করতেছে কি, ওই মাছের 2 হাত দিয়ে মাছের আঁশটাগুলো হচ্ছে মাছ থেকে ছাড়াচ্ছে। তো ছাড়াচ্ছে, ভালো কথা। তখন হিলাল মামা খেয়াল করলো যে দেখি তো কি করে আসলে ওর এতদিন যাবৎ ও খাওয়া দাওয়া করতেছে না, ওর শরীরও দুর্বল হচ্ছে না, অসুস্থ হচ্ছে না, আর শরীরটাও ঠিকভাবে চলতেছে, দিন দিন ওর শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাচ্ছে বা শক্তিও মনে হচ্ছে যে আগের চাইতে অনেক বেশি বাড়তেছে। আসলে ঘটনাটা কি? তখন মামা চুপচাপ ও মানে সাইডে ওই পুকুর পাড়েই বসে দেখতে থাকে যে কি করে। তখন হিলাল মামা দেখলো যে জিলাল মামা ওই মাছের গা থেকে মাছের আঁশটেগুলো সরায় ফেলে 2 হাত দিয়ে ধরে ওই কাঁচা মাছই চাবায়া খাওয়া শুরু করলো। চাবায়া যখন একটা মাছ খাওয়া শুরু করে মানে শেষ হয়ে গেছে, তখন পুকুরে নামে ওই সাইড দিয়ে হাতায় হাতায় আর একটা মাছ ধরতেছে। আর একটা মাছ ধরার পরে ওই পুকুর পাড়ে আবার এসে করতেছে কি, ওই মাছের আঁশটাগুলো ছাড়াচ্ছে এবং ওই মাছটাও খাচ্ছে। তো এই দেখে হিলাল মামা তখন ভয় পাইছে। ভয় পাওয়ার পরে ভাবছে যে এখন যদি আমি
ওরে ডাক দিতে যাই, আমি তো বুঝতে পারছি যে আসলে ওর শরীরের মধ্যে কোনো কিছু ভর করছে, না হলে ও জিলালি না, বোধহয় অন্য কেউ, অন্য কোনো পিশাচ বা জিন টিন হইতে পারে, ও জিলালি না। আর যদি জিলালও হয়ে থাকে ওর শরীরের মধ্যে কোনো পিশাচ ভর করছে, না হলে পরে কাঁচা মাছ এইভাবে কোনো মানুষের দ্বারা সম্ভব না যে কাঁচা মাছ এইভাবে খাবে। তো এখন যদি আমি ওকে ডাক দিতে যাই তাহলে ও তো আমারে মারিয়ে ফেলবে। তো হিলাল মামা এই চিন্তা করে জিলাল মামার আর ডাক দেয় না, ডাক না দিয়ে চুপচাপ এসে হচ্ছে বিছানায় শুয়ে পড়ছে। বিছানায় শুয়ে মানে ঘুমাসার একটা ভান ধরে আছে, তো দেখি ও কি করে। তখন খেয়াল করলো মামা যে জিলাল মামা ওই পানি মানে রুমের মধ্যে থেকেই মানে ওই যে বেড়া ছিল তো সোলার বেলা ফাঁক দিয়ে দেখতেছে যে জিলাল মামা যখন 4-5টা মাছ যখন খেয়ে ফেললো, খাওয়ার পরে কি করলো, ওই পানির মধ্যে নেমে মুখটুক কুলি টুলি করে পুরা শরীর একদম গোসল করে নিল। গোসল করে ডাঙায় আসার পরে ডাঙা থেকে কি করলো, ওই গামছা দিয়ে গাটা মুছে একদম সুন্দরভাবে ফ্রেশ হয়ে যায়, আবার মামার কাছে চলে আসে, রুমের মধ্যে মামার সাথে শুয়ে পড়লো। তো শুয়ে পড়ার পরে সারা রাত হিলাল মামা আর জিলাল মামাকেও কিছু জিজ্ঞাসাও করে নাই, কিছু বলে নাই, ঘুমের ভান ধরে ওরকমভাবে শুয়েছিল সারা রাত। আর হিলাল মামা ঘুমাইতে পারে নাই, কারণ যে জিনিসটা দেখছে এই জিনিস দেখার পরে আর চোখে ঘুম আসাটাও সম্ভব না। তো সকালে দুলাল মামার কাছে হিলাল মামা এই জিনিসটা শেয়ার করছে যে বাবারে ভাইরে, পুকুরে যে মাছ খায় যাচ্ছে কিসে, এই জিনিসটা কিন্তু আমি ধরতে পারছি, এটা কিন্তু কোনো শিয়াল বা কুকুরের দ্বারা এই কাজটা হয় নাই। তো তখন দুলাল মামা বলছে যে তাহলে এ মাছ খাচ্ছে কিসে, মাছ কি তাহলে অন্য কোনো প্রাণী এসে খাচ্ছে নাকি? তো বলছে মাছ খাচ্ছে হচ্ছে তোমার ছোট ভাই। কি ছোট ভাই মাছ খাচ্ছে, মানে এটা কিভাবে সম্ভব? তখন হিলাল মামা দুলাল মামাকে ওই কথাগুলো আবার মনে করা দেয় যে একটু খেয়াল করে দেখ যে ও আজকে থেকে প্রায় 20-25 দিন হয়ে গেল বাসার কিন্তু একটা ভাতও খাইতে পারতেছে না, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে বমি করে ফেলতেছে। তাহলে শরীরে ওর জন্ডিস হওয়ার কথা। তাহলে জন্ডিস যদি একটা মানুষের শরীরে হয়, তাহলে সেই মানুষ দিন দিন এত স্বাস্থ্যবান বা এত শক্তিশালী হয়ে ওঠে কীভাবে? আমাদের চাইতে আমরা দুইজন মিলে যে কাজ করি বা যেভাবে মাছ ধরে, ও তার চাইতে দ্বিগুণ মাছ ও নিজে ধরে বা জাল টানাটানি করে বা মাছ হাটে নিজে মাথায় করে নিয়ে যায়। তাহলে শরীরে খাওয়া দাওয়া নাই কিন্তু এত শরীরে পায়খানা নেই। তো আমি কালকে কিন্তু দেখছি যে ও নিজে এরকমভাবে বারবার করে মাছ ধরতেছে, মাছের আঁশটাগুলো 2 হাত দিয়ে আশ্রয় তুলতেছে, পরে ওই মাছগুলো খাচ্ছে। তো ভাই তুমি যদি বিশ্বাস না করো তাহলে তুমি আজকে আমরা চলো 3 জনই একসঙ্গে থাকি, তাহলে তুমি বুঝতে পারবে না যে ঘটনাটা কি। তো দুলাল মামা প্রথমে ঘটনাটা শোনার পরে একটু একটু মানে পুরোটাই প্রায় বিশ্বাস করেই নিছে। তারপর নিজের চোখে দেখার জন্য সেদিন জিলাল মামার সাথে পরামর্শ করছে যে যাই হোক আজকে আমরা চলো 3 জনই একসাথে থাকি। তো জিলাল মামা বলছে যে 3 জন একসাথে থাকলে তো তাহলে ভালোই হয়, যদিও চৌকিটা ছোট থাকা একটু কষ্টকর, তবে 3 জন একসাথে থাকলে ভালোই হবে নি। তো এইভাবে 3 জন তখন রাত্রে একা একা মানে একসঙ্গেই থাকে। থাকার পরে তো হিলাল মামা তখন দুলাল মামাকে বলে যে ভুলেও কিন্তু তুই ঘুমাস না। তো যাই হোক দুলাল মামা এবং হিলাল মামা কেউই ঘুমায় না। রাত্রে খেয়াল করলো যে হিলাল মামা একা একাই বাইরে উঠে যাচ্ছে। তো সেদিন আর জ্যোৎস্না ওইরকম কোনো জ্যোৎস্না ছিল না, দেখতেও পারে নাই ঠিকভাবে। তো তখন হিলাল মামা এবং দুলাল মামা ওই পাশ দিয়ে ওর পাশে আগায় গেছে। আগায় যাওয়ার পরে তখন দেখে যে এরকমভাবে এক এক করে মাছ ধরতেছে। মাছ ধরে ওরকমভাবে 2 হাত দিয়ে আঁশটাগুলো জিলাল মামা তুলে ফেলে পরে মাছগুলো চাবায় চাবায় খাচ্ছে। খাওয়ার পরে আবার ওই মাছটা শেষ হয়ে যাচ্ছে, আবার আরেকটা মাছ ধরতেছে। তো এইটা দেখেই তখন দুলাল মামা আর সহ্য করতে পারে নাই, সহ্য করতে না পারে বলতেছে যে এই জিলাল তুই কি করতেছিস, মানে মুখ ফসকে কথাগুলো বের হয়ে আসে, মানে নিজেকে আর কন্ট্রোল করতে পারে নাই। কন্ট্রোল করতে না পারার পরে যখন ডাক দিয়ে ওঠে তখন জিলাল মামা হচ্ছে আস্তে করেই মানে শরীরটা না ঘুরায় ঘাটটা পুরোটাই ঘুরায় হচ্ছে বাঁকা করে নিয়ে আসে। বাঁকা করে নিয়ে এসে বলে কিরে দুলাল ভাই হিলাল ভাই, আমি কি একাই মাছ খাবো, তোরা খাবি না? আয় একটা মাছ খাবি। এইভাবে জিলাল মামা হচ্ছে হিলাল মামা এবং দুলাল মামাকে ডাকে। তো দেখার সঙ্গে সঙ্গেই ওরা 2 জন ওখান থেকে দৌড় ধরে একদম সোজা দৌড় পারতে তখন আর যে ছোট ভাইয়ের যে কোনো বিপদ হবে কি হবে, মানে জিলাল মামার যে কোনো সমস্যা হবে এই চিন্তা না করে এই 2 জন ঠিক থাকতে না পারে সোজাসুজি বাসায় চলে আসে। বাসায় চলে আসে আমার নানু ভাই নানিমাকে বলে যে এই ঘটনা এরকম কিন্তু দেখতে পাইছি ওর উপরে কোনো কিছু ভর করছে, না হলে পরে ও কিন্তু জিলালেই না।
যখন নানু ভাইকে এই ঘটনাগুলো খুলে বলে দুলাল মামা এবং হিলাল মামা, তখন নানু ভাই, দুলাল মামা এবং হিলাল মামা চলে যায় সেই পুকুরের পাড়ে লাইট নিয়ে, যে আসলে জিলাল মামার কি অবস্থা দেখতে। তো তখন পুকুর পাড়ে যখন চলে যাওয়ার পরে এখন দেখে যে জিলাল মামা ওখানেই হচ্ছে অজ্ঞান হয়ে পুকুর পাড়ে পড়ে আছে। তো পড়ে থাকার পরে সেই রাত্রেই তখন জিলাল মামাকে দুই মামা এবং নানু ভাই মিলে বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে আসার পরে তখন নানু ভাই বলে যে এই জিনিসটা কিন্তু স্বাভাবিক কোনো জিনিস না, ওর উপরে কিন্তু বড় ধরনের কোনো পিশাচ বোধহয় ভর করছে, না হলে পরে এরকমভাবে কাঁচা মাছ খাইতে পারে না। আর আজ কয়দিন ধরে তো বাসায় ভাতই খাইতে পারতেছে না, তারপরে ও কীভাবে আসে। তো যাই হোক, তোমরা এরকম নর্মাল কোনো কবিরাজের সাথে কথা বলে বা নর্মাল কোনো কবিরাজের কাছে নিয়ে যেয়ে ও এর সমাধান করতে পারবে না। কি আছে, আমার জানাশোনা বনপাড়াতে, নাটোর বনপাড়াতে এক কবিরাজ আছে, ওখানে নিয়ে যাও। আশা করা যায় আল্লাহর ইচ্ছায় উনি যদি চায় তাহলে হয়তোবা তোমার ভাই ভালো হইতে পারে। তখন কি করে দুলাল মামা এবং হিলাল মামা, দুলাল মামার মেয়ে দেখার কথা বলে জিলাল মামাকে নিয়ে যায় তখন বনপাড়া ওই কবিরাজের কাছে। তো কবিরাজের যখন বাসাতে ঢুকতে যাবে তখন জিলাল মামা আর ঢুকতেছে না, না আমি এখানে যাব না, আমার এখানে নিয়ে আসছিস কিসের জন্য, আমাকে মিথ্যা বলে নিয়ে আসছিস, এরকম করা শুরু করে দেয়। সারা রাস্তায় কিন্তু স্বাভাবিকই ছিল, কিন্তু যখনই কবিরাজের বাসায় ঢুকতে গেছে তখনই জিলাল মামা এরকম আবল তাবল শুরু করে দিছে। তখন হিলাল মামা এবং দুলাল মামা জিলাল মামাকে জোর করে ধরে কবিরাজের কাছে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে কবিরাজকে অনেক বকাঝকা করতে শুরু করে দেয়। তো এরকম বকাঝকা যখন কবিরাজকে করে তখন কবিরাজ বলে যে তুই এখন আমার কাছে চলে আসছিস, এখন তুই যতই আজে বাজে কথা বলিস কোনো কথাতে লাভ হবি না, তোর বাসা কোথায় আর তুই কোত্থেকে আসিস সেটা বল। তখন জিলাল মামা প্রথম অবস্থায় কিছু বলতে চায় না, গালাগালি করে কবিরাজকে। পরে যখন কিছু দোয়া পড়ে, কিছু সূরা পড়ে যখন পানির উপরে ফু দিয়ে পানিটা গায়ের উপরে ছিটায় দেয়, তখন জিলাল মামা চিৎকার করে ওঠে, ওরে মারে, ওরে বাবারে, আমার সাইডে দে রে, এরকম কথা বলে ওঠে। তখন আস্তে আস্তে কবিরাজ তখন জিজ্ঞাসা করে যে তুই এখনও বলবি নাকি তোরে এখানে পুরোয় মেরে ফেলবো। তখন জিলাল মামা বলে যে দেখ, আমি তো ওর কোনো ক্ষতি করতে চাই নাই, ওর কোনো ক্ষতি করতে চাই না। ওর পুকুর থেকে আমার বাবা মা অসুস্থ ছিল, আমি কয়েকটা মাছ ধরে নিতে চাইছিলাম, তখন ও আমাকে মারধর করে। এই শুনে আমার বাবা মা তখন ওর ভাইয়ের উপরে হচ্ছে আক্রমণ চালায়। তো আক্রমণ চালানোর পরে ওর ভাইকে কিন্তু তেমন একটা ক্ষতিও করে নাই, ওর ভাইকে শুধু বোঝানোর জন্য যে কোনো মানুষকে মারলে তার ফ্যামিলির লোক কতটুকু কষ্ট পায় বা তার বাবা মা কতটুকু কষ্ট পায়, এইটা বোঝানোর জন্যই কিন্তু ওর ভাইকে আঘাত করে। তো আঘাত করার পরেও খেয়াল করে দেখলাম যে ও প্রতি রাত্রেই ওই পুকুর পাড়ে হচ্ছে ওই আমি যে সাইডে মাছ ধরতেছিলাম ওই সাইডে প্রতি রাত্রেই হচ্ছে ও চলে আসে এবং দেখার চেষ্টা করে যে আমি আসছি কিনা। তো এই জন্যই আমি ওর উপরে ভর করছি এবং ওর উপরে ভর করে আমি হচ্ছে খাওয়া দাওয়া করি বা মাছ খাই। তো এইটা যখন কবিরাজের কাছে যখন জিলাল মামা যখন বলে তখন কবিরাজ বলে যে তুই যা করছিস, এখন কি তুই ওর শরীর থেকে যাবি নাকি তোর এখানেই হচ্ছে পুরায় মারবো। কবিরাজকে তখন জিলাল মামা বলে যে আমি ওর কাছ থেকে চলে যাব, ঠিক আছে, কিন্তু আমার জন্য 2টা ছাগল দিতে হবে। তখন কবিরাজ বলে যে 2টা ছাগল যে ওরা তোকে এখন দিবে, কিভাবে দিবে, কারণ তুই যে অবস্থায় ওদেরকে ফেলছিস ওরা তো এখন ঠিকভাবে না মাছ মারতে পারতেছে না পুকুরের মাছগুলো বিক্রি করতে পারতেছে। বড় বড় যে মাছগুলো ছিল পুকুরের সেইগুলাই তো তুই মানে খেয়ে ফেলছিস, তাহলে কিভাবে তোর এই 2টা ছাগল এখন দেবে। তখন জিলাল মামার উপরে যে জিনিসটা ভর করেছিল সেই জিনিসটা বলে যে তাইলে 2টা ছাগল না দিলেও চলবে, অন্তত একটা ছাগল আমাকে দিতে হবে, আর যদি না দেয় তাহলে আমি যদি ওর শরীর থেকে চলেও যাই তাহলে কিন্তু আবার ফিরে আসবো। তো কবিরাজ তখন বলে যে আচ্ছা তোর কথা মতোই একটা ছাগলই দেওয়া হবে, কিন্তু ছাগলটা দেওয়া হবে কোন জায়গাতে। তখন জিলাল মামা বলে যে ছাগলটা দেবে ওই যে জায়গাতে আমার সঙ্গে ওর ফার্স্ট দেখা হয়েছিল পুকুর পাড়ে, ওই পাড়ের উপরেই ও রাত্রে ছাগলটাকে বেঁধে রেখে আসলেই হবে, আমি ছাগলটা নিয়ে যাব। তো ঠিক সেই কথা মোতাবেকই ওখানে একটা ছাগল দেওয়া হয়। ছাগল দেওয়ার পরে দেখা যায় যে তার পরের দিন মানে যে রাত্রে ছাগলটা দেওয়া হয় তার পরের দিন ছাগলটা আর ওখানে নাই। তো এইভাবেই জিলাল মামার শরীর থেকে সেই জিনিসটা চলে যায়। তো আল্লাহর রহমতে তারপরে আর কোনো সমস্যা হয় নাই। আমার মামারা আগে যেভাবে কর্ম করতো এখনও ঠিক সেইভাবেই হয়তোবা এখন 3টে মামা 3 সাইডে বিভিন্ন কাজে হয়তোবা তারা নিয়োজিত আছে, হয়তোবা এখন তাদের পুকুরের ব্যবসা বা মাছ মারার যে ছিল সেই জিনিসটা এখন নাই। তো আল্লাহর রহমতে এখন সব কিছু স্বাভাবিক। তো এটাই ছিল আমাদের ঘটনা।